আছে, চলুন। বিরক্তিকর পাবলিকগুলো ফিরে এসেছে যত সব। ইয়ামিন বিড়বিড় করতে করতে ছাদ থেকে নেমে গেল। উর্মির দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই, তার ভাই এমনই। ইয়ামিন হলরুমে আসলো, সবাই সেখানে বসে হাসি ঠাট্টা করছে। বাবা ইয়ামিনকে দেখে ইশারায় বলল ওনাদের সালাম জানাতে। ইয়ামিন ওনাদের সালাম দিয়ে সোফায় বসে পায়ের উপর পা তুলল। রাবেয়া ভ্রু কুঁচকে ইয়ামিনের পায়ের দিকে তাকালো। ইয়ামিন বিষয়টা খেয়াল করলেও পাত্তা দিল না। উর্মিও এসে রাবেয়ার পাশে বসলো। রাবেয়া হাসি মুখে বলল, ঠিক আছে, সবাই যেহেতু এসে পড়েছে তো এখন গিফট দেওয়ার পালা। রাবেয়া উঠে লাগেজ টেবিলের উপর রেখে খুলল। এক এক করে সব শপিং ব্যাগ বের করে নাম দেখে দেখে সবাইকে দিল। উর্মির জন্য 3 পিস, ম্যাচিং কানের দুল ও চুড়ি। ইলিয়াসের জন্য টি শার্ট, প্যান্ট আর একটা ঘড়ি। সুলতান সাহেবের জন্য ঘড়ি ও পাঞ্জাবি সেট। ইয়ামিনে গিফট বের করে রাবেয়া চিন্তায় পড়ল, ইয়ামিন নিবে তো, যদি ফিরিয়ে দেয়। ইয়ামিন মোবাইলেও গুতাচ্ছে বসে। রমজান সাহেব রাবেয়াকে ইশারায় বললেন ইয়ামিনকে তার গিফট দিতে। রাবেয়া মাথা নাড়িয়ে হেঁটে এসে ইয়ামিনের দিকে গিফট এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ইয়ামিন চোখ তুলে রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া তার চাহনি দেখে ঢোক গিলে বলল, আপনার পছন্দের সম্পর্কে আমার ধারণা নেই, কি নেব ভেবে পাইনি। মার্কেটে ঘুরে করার সময় এই শালটা দেখতে পেলাম। মনে পড়লো আপনার ছোটবেলা থেকে ঠান্ডার সমস্যা, শীতকাল চলছে, তাই এটা আপনার জন্য নিয়েছি। ইয়ামিন রাবেয়া পুরো কথা শুনে আবার মোবাইলের দিকে তাকিয়ে বলল, টেবিলের উপর রাখো, পরে দেখে নেব। রাবেয়া ভেঙচি কাটলো। ইয়ামিন আবার বলল, জোকারদের মতো মুখ বানিয়ে লাভ নেই, যা বলছি তা করো। রাবেয়া ইয়ামিনের পাশেই শপিং ব্যাগ ধপ করে রাখলো। ইয়ামিন তার ব্যবহার দেখে রাগী দৃষ্টিতে তাকালো। রাবেয়া বিরক্তি হয়ে গিয়ে উর্মির পাশে বসে পড়ল। বড়রা সামনে আছে বলে ইয়ামিন তাকে কিছু বলল না। দৃষ্টি ঘুরিয়ে আবার মোবাইলের দিকে তাকালো। ইয়ামিন শালটা ড্রয়ারে ছুঁড়ে রেখে ঘুরে মোবাইল আর গাড়ির চাবি নিয়ে হাঁটা ধরলো। দরজার সামনে গিয়ে থামালো। জানালা দিয়ে বাতাস ঢুকে পুরো ঘর ঠান্ডা হয়ে গিয়েছে। নিশ্চয়ই বাহিরে খুব বেশি শীত। আবার হেঁটে এসে শালটা নিয়ে শরীরে পেঁচালো। তার অনুভব হচ্ছে রাবেয়া তার পাশে। হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়লো। ড্রয়ার বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। মসজিদে প্রবেশ করলো ইয়ামিন। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, সবাই নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে। ইয়ামিন চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হলো। নামাজ আদায় করে ইয়ামিন ইমাম সাহেবের ঘরে গেল। ইমাম সাহেব জিকির করছিলেন। ইয়ামিন দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর উনি ইয়ামিনের দিকে তাকিয়ে ইশারায় কাছে ডাকলেন। ইয়ামিন কাছে গিয়ে মাথা নিচু করলো। ইমাম সাহেব ইয়ামিনের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। ইয়ামিন সোজা হয়ে ওনাকে সালাম জানালো। সালামের উত্তর নিয়ে ইমাম সাহেব ইয়ামিনকে বসতে বললেন। ইয়ামিন শালটা ভালো মতো পেঁচিয়ে বসলো। ইমাম সাহেব ইয়ামিনকে ভালো মতো দেখে বলল, চিন্তিত দেখাচ্ছে তোমায়। ইয়ামিন ওনার দিকে তাকিয়ে বলল, রমজান সাহেবের মেয়ে খুব অসুস্থ, আব্বু বলেছে তার জন্য দোয়া পড়াতে। ইয়ামিন পকেট থেকে টাকা বের করে ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, কিছু টাকা পাঠিয়েছে মাদ্রাসার বাচ্চাদেরও মসজিদের জন্য। ইমাম সাহেব মুচকি হেসে টাকা নিয়ে পাশে রাখলেন। তোমার আব্বু কিছুদিন যাবৎ আসছে না, ঠিক আছে নুনি? রাবেয়াকে উনি খুব ভালোবাসেন। হসপিটালে থাকে সারাদিন। পাশেই আর একটা মসজিদ আছে, সেখানে নামাজ আদায় করে নেন। যাক, আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া পড়িয়ে দিচ্ছি। জি, আজ আসি তাহলে। ইয়ামিন বেশ কিছুক্ষণ ইমাম সাহেবের দিকে তাকিয়ে রইল। কিছু বলবে? কিছু জানার ছিল। কি? ভাবুন কেউ একজন একটা ভুল করে ফেললো, না মানে পাপ করে ফেললো, তাও জেনে শুনে, তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? কেমন পাপ? ধরুন সেই পাপের কারণে অন্য এক মানুষের জীবন নষ্ট হয়ে গেল। প্রত্যেক পাপের শাস্তি আছে, আর জেনে শুনে পাপ করলে শাস্তি বেশ ভয়ঙ্কর হয়। আল্লাহ তাআলা খুব নারাজ হন এতে। ইমাম সাহেবের দিকে তাকিয়ে রইল। ইমাম সাহেবকে সালাম জানিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। মসজিদ থেকে বেরিয়ে গাড়ির সামনে গেল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বৃষ্টি পড়ছে চারপাশে, শীত, কিন্তু ইয়ামিনের ভেতর অস্থিরতা কাজ করছে। দ্রুত গাড়িতে উঠে বসলো। শাল খুলে মাথা ভালো মতো মুছে নিল। পুরো শরীর তার কাঁপছে ঠান্ডায়। আবার দ্রুত শাল শরীরে জড়িয়ে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। ধীরে ধীরে চোখ খুলল রাবেয়া। শুধু চোখ নাড়িয়ে চারপাশে তাকালো। কেউ নেই আশেপাশে। হঠাৎ একজনকে দেখতে পেল।
একজন পুরুষ মানুষ। সে ভয় পেয়ে গেল। মানুষটা বলল, শান্ত হও রাবেয়া, ভালো মতো দেখো আমি রশিদ, ভয় পেও না। রাবেয়া আবারও চোখ চারপাশে বুলিয়ে বলল, আমার আম্মু কোথায়? সারা রাত উনি তোমার পাশে ছিলেন, এখন বিশ্রাম করতে গিয়েছেন। আমার আব্বু এসেছিল আমাকে দেখতে? হ্যাঁ, উনিও তোমার সাথে থাকে সব সময়, নামাজ পড়তে গিয়েছে। রাবেয়া রশিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে আবারও চোখ বন্ধ করে ফেলল। ঘুমের ইঞ্জেকশনের পাওয়ারের কারণে রাবেয়া বেশিক্ষণ জেগে থাকতে পারল না। রশিদ নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলল। মেয়েটাকে ইঞ্জেকশন দিতে দিতে তার ভেতরে গিল্টি কাজ করছে। রশিদ নার্সকে ডেকে রাবেয়ার খেয়াল রাখতে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। বের হতেই দেখে ইয়ামিন ধীরে পায়ে হেঁটে আসছে। কিছুটা ভিজেছে ইয়ামিন। রশিদ হেঁটে গেল তার সামনে। তোকে কতবার বলবো বৃষ্টিতে ভিজতে না, নিউমোনিয়া হয়ে যাবে তো। হবে না? রাবেয়ার কি অবস্থা? ঘুম, সবাই জানে কোথায়। আচ্ছা, এই কাজ কতদিন করতে হবে বলতো? আজই হয়তো শেষ। মানে কি বলবি তুই? তোকে কেন বলবো? রশিদ চোখ ছোট ছোট করে ফেলল। ডাক্তার হয়েও তার সম্মান নেই। ইয়ামিন হেঁটে গেল নামাজ পড়ার জায়গায়। যেমনটা ভেবেছিল, উর্মি নামাজ পড়ছে। ইয়ামিন দাঁড়িয়ে রইল। উর্মি মোনাজাত শেষ করে ঘাড় ঘুরিয়ে দেখে ইয়ামিন দাঁড়িয়ে আছে। তার মন বলছিল তার ভাই এসেছে। উর্মি উঠে নামাজ ভাঁজ করতে করতে এগিয়ে আসলো। ইয়ামিনের বরাবর দাঁড়িয়ে নিচু স্বরে বলল, কোথায় লুকিয়েছিলেন ব্যাগটা? গাড়িতে। বাসা থেকে আসার পর মনে হয়েছিল আমার একটা কিছু তো মিস করছি। বুদ্ধি হাঁটুর নিচে থাকলে এমনই হয়। মোস্তফাকে বলে দিস তার পুলিশ বন্ধু কোনো কাজের না, সে পারবে না রেপিস্টকে ধরতে। সমস্যা নাই, আলী ভাইয়া না ধরতে পারলেও আমি ধরবো। একবার শিকার জালে ফাঁসুক, তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব তখন আমার। ভেরি ভেরি অল দ্য বেস্ট। সময় আছে, নিজের অপরাধ কবুল করে নিন। ইয়ামিন জবাব দিল না। একরাশ বিরক্তি নিয়ে সেখান থেকে চলে গেল। উর্মি তাকিয়ে আছে ইয়ামিনের যাওয়ার দিকে। ইলিয়াস হসপিটালে আসলো। রাবেয়ার ক্যাবিনে উকি দিয়ে দেখে আসফিয়া বেগম রাবেয়ার পাশে বসে আছেন। ইলিয়াস ভেতরে গিয়ে আসফিয়া বেগমকে সালাম দিল। আসফিয়া বেগম সালামের জবাব নিলেন। ইলিয়াস বলল, আন্টি, ওখানে একটা আরামদায়ক সোফা রাখা, আর আপনি এখানে বসে আছেন। রাবেয়ার কাছ থেকে সরতে ইচ্ছে করে না বাবা, মনে হয় আমি সরে গেলেই আমার মেয়েটা হারিয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমরা তাকে কোথাও হারতে দেব না। এখন আপনি গিয়ে সেখানে আরাম করে বসুন, আমি আছি রাবেয়ার পাশে। আফসোস হয় খুব, আমি কেন তোমার মতো একটা ছেলে পেলাম না। আপনি কি আমাদের নিজের ছেলে ভাবেন না? হ্যাঁ ভাবি। আসফিয়া বেগম গিয়ে সোফায় হেলান দিয়ে বসে পড়লেন। ইলিয়াস বসলো রাবেয়ার কাছে। বেশ কিছুক্ষণ রাবেয়ার দিকে তাকিয়ে রইল। ছোটবেলায় স্লিপিং কুইনের সম্পর্কে পড়েছিল। আজ রাবেয়াকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত রাজকন্যা। ইলিয়াস আলতো করে রাবেয়ার কপালে হাত রাখলো। হঠাৎ রাবেয়ার চোখের পাতা হালকা নড়ে উঠল। ইলিয়াস সাথে সাথে দাঁড়িয়ে গেল। ভালো মতো খেয়াল করলো রাবেয়ার চোখ বন্ধ, কিন্তু ভেতরের চোখ নড়ছে। ইলিয়াস দ্রুত গেল রশিদের পার্সোনাল ক্যাবিনে। চায়ের কাপে চুমুক দিয়ে রশিদ ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন আয়েশ করে বসে আছে চেয়ারে। রশিদ কাপ রেখে বলল, কি করবি বললি না যে? ইয়ামিন রশিদের দিকে এক বুড়ো উঁচু করে তাকিয়ে বলল, বললাম না যখন করব দেখে নিস। দেখ ভাই, আমার ভয় করছে। রাবেয়ার অবস্থা খুব খারাপ। কিভাবে ওর চিকিৎসা করছি একমাত্র আমি আর আল্লাহ তাআলা জানেন। তো করছিস কেন? ছেড়ে দে তার চিকিৎসা করা। বলছিস কি? মরে যাবে চিকিৎসা না হলে? তোর কি মনে হয় ওর অবস্থাকে বেঁচে থাকার মতো? সুস্থ হলেও মানুষের মুখে কথা শুনতে শুনতে মরেই যাবে। তোর কি মনে হয় না তুই তোর মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিস? ইয়ামিন জবাব দিল না। রশিদ আবার কিছু বলতে যাবে, তার আগে ধপ করে দরজা খুলে ইলিয়াস আসলো। দৌড়ে এসে রশিদের সামনে দাঁড়িয়ে বলল, রাবেয়া নড়ছে। রশিদ চমকে ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন বুড়ো কুচকে ফেললো ইলিয়াসের কথা শুনে। রশিদ দাঁড়িয়ে ইলিয়াসকে বলল, ভুল হচ্ছে তোমার। রাবেয়া এখন কোথায়? না, ও নড়ছে, আমি নিজে দেখেছি। আসুন আপনি আমার সাথে। ইয়ামিনের রাগ হচ্ছে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। নিজেকে কোনো মতে স্বাভাবিক করে
রশিদের চেম্বার থেকে বের হয়ে রাবেয়ার কেবিনে গেল। গিয়েই দেখে সবাই রাবেয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে। ইয়ামিন হাত মুঠো শক্ত করে ফেলল। রশিদকে সে বলেছিল রাবেয়া যাতে না ওঠে। এখন পরিস্থিতি কিভাবে সামলাবে সে? রশিদ রাবেয়াকে ভালো মতো চেক করে দেখে রাবেয়া বেখবর হয়ে ঘুমোচ্ছে। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে বলল, কোমায় থাকা রুগীরা মাঝে মধ্যে চোখ নাড়ায়, শুধু তাই না মাঝে মধ্যে হাত পা পর্যন্ত লড়ায়। আপনারা চিন্তা করবেন না, এটা ভালো লক্ষণ। রাবেয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তার মানে ও কোমা থেকে বের হয়নি? না। উর্মি ইলিয়াসের কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না ভাইয়া, দেখবি রাবেয়া হঠাৎ আমাদের সারপ্রাইজ দিবে। ইলিয়াস উর্মির দিকে আহত দৃষ্টিতে তাকালো। উর্মি চোখের ইশারায় তাকে বলল শান্ত থাকতে। রশিদ হেঁটে আসলো ইয়ামিনের দিকে, ফিসফিস করে বলল, চিন্তা করিস না, কেউ বোঝেনি। আমি সবাইকে বলছি কেবিনে ভিড় না করতে, আর নার্সকে বলছি রাবেয়ার খেয়াল রাখতে। ইয়ামিন রশিদের কথা শুনে কেবিন থেকে বেরিয়ে গেল। রশিদ সবাইকে বলল কেবিন খালি করতে। আসফিয়া বেগম অনুরোধ করায় শুধু ওনাকে কেবিনে থাকার অনুমতি দিল রশিদ। নার্সকে বলল রাবেয়ার উপর নজর রাখতে, সে ঘুম থেকে উঠে কেউ যাতে টের না পায়। রশিদ আর ইয়ামিন আবার চেম্বারে ফিরে আসলো। রশিদ ধপ করে চেয়ারে বসে বলল, ভয় পেয়ে গেছিলাম আমি, যাক ভালো হলো কেউ বুঝতে পারেনি। ইয়ামিন রশিদের বরাবর বসে বলল, অনেক কষ্ট করেছিস আমার জন্য, তোকে ধন্যবাদ। ধন্যবাদ না দিয়ে তুই কি করতে চাচ্ছিস সেটা বল। বুঝবি বুঝবি, সময় আসুক সব বুঝবি। উর্মির মানসিক যন্ত্রণা হচ্ছে খুব, কিছুই ভালো লাগে না তার। মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে যাবে। মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয় তার। সুলতান সাহেব খেয়াল করলেন উর্মির অবস্থা। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে উর্মি। উনি দ্রুত রশিদকে ডাকলেন। রশিদ এসে উর্মিকে চেয়ারে বসিয়ে চেক করলো। প্রেশার একদম লো, আর দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে। সুলতান সাহেব কি করবে ভেবে পাচ্ছে না। মোস্তফা কোথায় জানি গিয়েছে, এখনো ফিরছে না। সে থাকলে উর্মিকে সামলাতে পারে। উর্মি সবাইকে টেনশন নিতে না বলে চুপচাপ বসে রইল। মাথা প্রচন্ড ব্যথা তার। বেশ কিছুক্ষণ পর মোস্তফা আসলো। খুব গম্ভীর দেখাচ্ছে তাকে। সে এসে উর্মি জানলো, কিন্তু তেমন কিছু বলল না। উর্মি তার ভাবসাব দেখে অবাক হলো। মোস্তফা তার অসুস্থতা সম্পর্কে জানলে পাগল হয়ে যায়, আর এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। সুলতান সাহেব মোস্তফাকে বলেন উর্মির পাশে থাকতে। উনি রমজান সাহেবের কাছে যাচ্ছেন। মোস্তফা চুপচাপ এসে উর্মির পাশে বসলো। কিছুক্ষণ নীরব থাকার পর উর্মি বলল, কি হয়েছে মোস্তফা? মোস্তফা জবাব দিল না। উর্মি আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো আমায়। মোস্তফা উর্মির দিকে তাকিয়ে বলল, সব বিষয় তোমার জানতে হবে। উর্মি অবাক হলো। মোস্তফা কথাটা শান্ত গলায় বললেও তার কণ্ঠে ক্ষোভ অনুভব করলো উর্মি। না, ভাবলাম কিছু হয়েছে। কিছু হলেই বা কি, ঠিক করতে পারবে তুমি? এভাবে কথা বলছো কেন? তো কি করব, অযথা এত প্রশ্ন করো কেন? মোস্তফার চেহারা লাল হয়ে গিয়েছে। সে রাগ খুব কম করে, কিন্তু আজ হঠাৎ কি হলো উর্মি বুঝতে পারছে না। উর্মি মাথা নিচু করে বলল, আঙ্কেল আন্টি কিছু বলেছে নিশ্চয়। একটা কথা বলি, তুমি আর হসপিটালে এসো না। মোস্তফা মুখ ঘুরিয়ে ফেললো। উর্মি মোস্তফার হাত ধরে আবার বলল, সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আমি জানি তুমি অনেক কথার সম্মুখীন হচ্ছ কিছুদিন যাবৎ। যত পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে তুমি আর এসো না। আর যদি আঙ্কেল আন্টি বলে আমার সাথে আর সম্পর্ক না রাখতে, তাহলে তুমি ওনাদের কথা মতো চলবে। ওনারা বললে আমি আংটি ফিরিয়ে দেব। মোস্তফা নিজে হাত ছাড়িয়ে নিল। হাত আড়াআড়িভাবে ভাঁজ করে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো। উর্মি তাকালো মোস্তফার দিকে। সে বুঝতে পারলো তাদের সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে ধীরে ধীরে, কিন্তু তার করার কিছুই নেই। ভাগ্যে যা আছে চুপচাপ মেনে নেবে। তার জন্য তার পরিবার আগে। রমজান সাহেব আর আসফিয়া বেগম ঋণ সে কখনো শোধ করতে পারবে না। তার মায়ের মৃত্যুর পর থেকে ওনারা তাদের খেয়াল রেখেছে। ওনাদের বিপদে তাদের পাশে থাকাটা জরুরি। উর্মি সোজা হয়ে বসে মাথা নিচু করে রাখলো। ইয়ামিন করিডোরে হাঁটছে। ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যাচ্ছে তার। রাত 1টা বাজে। সুলতান সাহেব, রমজান সাহেব আর উর্মিকে নিয়ে বাসায় গিয়েছিলেন। উর্মির শরীর অসুস্থ হয়ে পড়েছে।
তার বিশ্রাম প্রয়োজন। ইলিয়াস আর ইয়ামিন হসপিটালে রয়েছে। আসফিয়া বেগম কাছেই আছে। ইলিয়াস করিডোরে চেয়ারে বসে ঝিমোচ্ছে। মোবাইল ভাইব্রেশন মোডে দেয়া। কল আসতে ইয়ামিনের জামা পকেট কেঁপে উঠল। ইলিয়াসকে এক নজর দেখে তার দিকে পিট করে দাঁড়ালো। পকেট থেকে মোবাইল বের করে দেখে স্ক্রিনে জাহিদুর নাম ভাসছে। ইয়ামিন কল কেটে মেসেজ পাঠালো। হসপিটাল আছি, কথা বলতে পারবো না, যা বলবি মেসেজ করে বল, আমি রিপ্লাই দিচ্ছি। ঠিক আছে, তুই আমাদের রাবেয়ার আপডেট দিচ্ছিস না কেন? যা বলেছিলাম তাই। আমি ডাক্তারের সাথে কথা বলে রাজি করিয়েছি। সবাই জানে রাবেয়া কোমায়। তুই কি প্ল্যান করছিস তা তো বললিস না। বলবো না, প্ল্যান অনুযায়ী কাজ করে দেখাবো। তার মা সবসময় তার পাশে থাকে, তাই আমি কিছু করতে পারছি না। ভাই, আমরা তাকে বেস্ট আইডিয়া দেই। ডাক্তারকে টাকা দিয়ে বল রাবেয়াকে মেরে ফেলতে। রাবেয়ার অবস্থা তো তেমন ভালো না। ইন্সপেক্টর আলীকে চিনিস না? সেই এই কেস নেবে। রাবেয়া হঠাৎ মরে গেলে সর্বনাশ হয়ে যাবে, কারণ পোস্টমর্টেম তো নিশ্চয়ই করাবে। শিট ইয়ার, আমরা তো ভালো মতোই ফাঁসবো। তোরা আমার উপর বিশ্বাস করিস না? করি, কিন্তু রিস্ক নিতে যাচ্ছি না। এটা তো তাকে ধর্ষণ করার আগে ভাবিসনি। ইয়ার, মাথা খারাপ হয়ে গেছে লো রাবেয়াকে দেখে, আর এখন সব দোষ আমার উপর দিচ্ছিস? তুইও সাথে ছিলি। ইয়ামিন এই মেসেজটার জবাব টাইপ করছিল, তখনই পেছন থেকে ইলিয়াসের কণ্ঠ ভেসে আসলো। ভাইয়া কি করছেন এভাবে ঘুরে? ইয়ামিন কিছুটা চমকে উঠল, দ্রুত মোবাইল পকেটে রেখে ঘুরে দাঁড়ালো। ইলিয়াস ইয়ামিনের ভাবসাব দেখে বুড়ো কুচকালো। ইয়ামিন চোখ মুখ শক্ত করে বলল, অফিস থেকে একটা মেল এসেছে, সেটাই চেক করছিলাম। কিছু লুকাচ্ছেন? কি লুকাবো শুনি? আপনি আমার ভাই, আপনাকে ভালো মতো চিনি। সহজে ভয় পাওয়ার পাবলিক আপনি না, কিন্তু এখন ভয়ে কপাল থেকে ঘাম ঝরছে, অথচ এলাকার পরিবেশটা ঠান্ডা। ইয়ামিন দ্রুত কপালের ঘাম মুছল, শরীর থেকে শালটা খুলে বুড়ো কুচকে বলল, তুমি আর তোমার আজগুবি কথা। শালটা খুব মোটা, আমার খুব গরম লাগছিল তাই ঘামছি। আর তোমার কি হয়েছে হঠাৎ? এত প্রশ্ন করছো কেন? এভাবেই, আমার ক্ষুধা পেয়েছে, ক্যান্টিনে যাচ্ছি, আপনি যাবেন? না, তুমিই যাও। ইলিয়াস কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়ামিনের দিকে। তার ইয়ামিনের ব্যবহার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। ভাবলো আর কথা বাড়াবে না, তাই পাশ কাটিয়ে চলে গেল। ইলিয়াস যেতেই ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলল। সত্যি ভয় পেয়ে গিয়েছিল সে। মোবাইল মেসেজ আসলো আবার। ইয়ামিন চেয়ারে বসে আশেপাশে দেখে মোবাইল বের করলো। জাহিদুর আবার মেসেজ দিয়েছে, তোর বাবার বেশ নামডাক এলাকায়। যদি রাবেয়া আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় তাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করে ফেলবে। তোর বাবা আর ভাই বোন কি হবে? তারা সবাইকে মুখ দেখাবে কি করে ভেবেছিস? তোর হাতে ভালো সুযোগ আছে, সময় বুঝে রাবেয়াকে শেষ করে দে। এবার ভেবে দেখিস আমার কথাটা। ইয়ামিনের মেসেজটা পড়ে বেশ কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রাবেয়া ক্যাবিনে খুলে আসফিয়া বেগম বের হলেন। ইয়ামিন ওনাকে দেখে মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে দাঁড়ালো। আসফিয়া বেগম ইয়ামিনকে বললেন, ইলিয়াস কোথায়? ক্যান্টিন গিয়েছে। রশিদ কি তার কেবিনে আছে? হয়তো আছে, কিছু বলবেন আপনি? হ্যাঁ, তার সাথে কিছু কথা আছে। তুমি এখানেই আছো? জি। কিছুক্ষণ থাকো, আমি এখনই এসে পড়বো। ইয়ামিন মাথা নাড়ল। আসফিয়া বেগম একবার ভাবলেন যাবে না। ইয়ামিনের উপর বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু ওনার রশিদের সাথে কথা বলা জরুরি। ইয়ামিন আবার চেয়ারে বসে বলল, চিন্তা করবেন না, আমি যাব না কেবিনের ভেতরে। ইলিয়াস এসে পড়বে, তাকে পাঠাবো নি রাবেয়ার কাছে। আর ওইদিকে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো, আপনি পরে চেক করে নিয়েন আমি গিয়েছিলাম কিনা ভেতরে। আসফিয়া বেগম বিরক্ত হলেন। এই ছেলেটা সবসময় বেশি কথা বলে, তাই উনি পছন্দ করেন না তাকে। কিন্তু ইয়ামিন যা বলেছে ঠিক বলেছে, তার সাথে ভালো বুদ্ধিও দিয়েছে। উনি পরে না হয় ফুটেজ চেক করে নেবেন। আসফিয়া বেগম রশিদের চেম্বারের দিকে হাঁটা ধরলেন। উনি যেতেই ইয়ামিন পকেট থেকে মোবাইল বের করে আবারও মেসেজটা পড়লো। মাথা ঝিমঝিম করছে তার। লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়লো। উঠে দাঁড়িয়ে মোবাইল পকেটে রাখলো। শালটা শরীরে জড়িয়ে হাঁটা ধরলো রাবেয়ার ক্যাবিনের দিকে। মোবাইলের শব্দ শুনে উর্মির ঘুম ভাঙল। উঠে মোবাইল নিয়ে দেখে মোস্তফা কল করেছে। ঘড়ির দিকে তাকালো, সকাল 10টা বাজে।
খাটের সাথে হেলান দিয়ে বসে রিসিভ করে কানে ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় তুমি? বাসায়। তৈরি হয়ে নাও, আমি আসছি তোমাকে নিতে। কিন্তু কেন? কোথায় যাবে? পরে বলবো। মোস্তফা কল কেটে দিল। উর্মি মোবাইল রেখে চুল হাতে খোপা করে বিছানা থেকে নেমে বাথরুমে চলে গেল। রশিদের ডাকে ইয়ামিনের ঘুম ভাঙল। রশিদের কেবিনে ঘুমিয়েছিল ইয়ামিন। চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল বলে এখন কোমর আর ঘাড় ব্যথা করতেছে তার। ইয়ামিন সোজা হয়ে বসতে কোমরে ব্যথা অনুভব হলো তার। রাগী কণ্ঠে রশিদকে বলল, তোর চেম্বারে একটা বেড পর্যন্ত নেই, এই কেমন হসপিটালে কাজ করিস? আরে ভাই, আমি নাইট ডিউটি খুব করি, তোর বেড দিয়ে কি করব? আর ডিউটি থাকলেও আমার ঘুমানোর সময় কোথায়? হয়েছে হয়েছে, যখন তখন সবাই শুধু জ্ঞান দেয়। আচ্ছা রাগিস না, ইলিয়াস তোকে ডাকছে, গিয়ে দেখ কি বলে। ইয়ামিন উঠে বাইরে গেল। ইলিয়াস আর আশফিয়া বেগম দাঁড়িয়ে কথা বলছে। সে এগিয়ে গেল তাদের দিকে। আশফিয়া বেগম ইয়ামিনকে দেখে বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেললেন। ইলিয়াস বলল, ভাইয়া আপনি বাসায় চলে যান, আপনারা আর আসতে হবে না হসপিটালে। ইয়ামিন আর চোখে আশফিয়া বেগমকে দেখে বলল, আমার হসপিটালে আসার একদমই ইচ্ছে নেই, আব্বু বলেছিল বলে এসেছিলাম। আশফিয়া বেগম রেগে বললেন, ইচ্ছে নেই তো এখানে কি করছো? তোমার ছায়া পর্যন্ত আমি সহ্য করবো না, যাও এখান থেকে। আস্তে কথা বলুন, এটা আপনার বাড়ি না, আমার বন্ধুর হসপিটাল। চিৎকার করতে হলে নিজের বাড়িতে গিয়ে করুন। ইলিয়াস সাথে সাথে বলল, ভাইয়া প্লিজ বেয়াদবি করবেন না আন্টির সাথে। তোর আন্টিকে বল আমার সাথে অকারণে তর্ক না করতে, যখন তখন শুধু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ভাইয়া প্লিজ আপনি বাসায় চলে যান। যাচ্ছি, আমার কোনো শখ নেই এনাদের গোলামি করার, তুই করছিস, করতে থাক। বলে ইয়ামিন ঘুরে হনহন করে হাঁটা ধরল। আশফিয়া বেগম হাত মুঠো শক্ত করে রেখেছেন। রাগে শরীর জ্বলছে ওনার। রাগী দৃষ্টিতে ইয়ামিনের যাওয়ার পথে তাকালেন। ইয়ামিন সুলতান সাহেবের ছেলে বলে চুপচাপ সব অপমান হজম করে নিলেন উনি। উর্মি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। মোস্তফা হঠাৎ কোথায় যাওয়ার কথা বলেছে বুঝতে পারছে না। চুল ঠিক করে হাতে ঘড়ি পরে নিল। তখনই হর্ন বাজানোর শব্দ আসলো। উর্মির মন বলছে মোস্তফা এসেছে। দৌড়ে বারান্দায় গেল। মোস্তফা হুন্ডার উপর বসে আছে। উর্মিকে দেখে হাসি মুখে হাই দেখালো। উর্মি মুচকে হাসলো। আজ মোস্তফা নায়ক সেজে কেন এসেছে বুঝলো না। মোস্তফা চোখ থেকে সানগ্লাস খুলে ইশারায় বলল তাড়াতাড়ি আসতে। উর্মি তাকে হাতের 5 আঙ্গুল দেখিয়ে ইশারা করে বলল 5 মিনিট অপেক্ষা করতে, সে আসছে। দ্রুত ঘরে গিয়ে কানের দুল পরে চুল আবার ঠিক করে গায়ে ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে বাবার সাথে দেখা করে পারমিশন নিয়ে বাসা থেকে বের হলো। মোস্তফা উর্মিকে আসতে দেখে তাকিয়ে রইল। উর্মি কাছে আসতেই বলল, আজ প্রকৃতির সৌন্দর্য লজ্জা পেয়ে বলবে মানুষ যতটা ভাবে তারা ততটাও সুন্দর না। দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যাদের সৌন্দর্য প্রকৃতিকেও হার মানায়। আপনার নাটকীয় বক্তব্য শেষ হলে আমি বাইকে বসতে পারি? জি মহারানী, বসুন। উর্মি বাইকে বসে মোস্তফাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাত 3টা পর্যন্ত জেগেছিল সে। মোস্তফার ব্যবহারে কথা ভাবছিল। কেমন অচেনা হয়ে গিয়েছিল তখন মানুষটা, কিন্তু এখন খুশিতে মন নেচে উঠছে তার। আগের রূপে ফিরেছে তার প্রিয় মানুষটা। মোস্তফা বাইক স্টার্ট দিল। উর্মি একবার ভাবলো জিজ্ঞেস করা যাক কোথায় যাচ্ছে তারা। আবার ভাবলো মানুষটা তো অচেনা না, তাই বিশ্বাস করে যাওয়া যাক। উর্মি জানে মোস্তফা কখনো তার বিশ্বাস ভাঙবে না। ইয়ামিন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাসে আসলো। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। গাড়ি পার্ক করে হনহন করে বাড়ির ভেতর প্রবেশ করলো। সুলতান সাহেব আর রমজান সাহেব ড্রয়িং রুমে বসেছিলেন। সালাম পর্যন্ত দিল না, সোজা ঘরে চলে গেল। সুলতান সাহেব অবাক হলেন না। ইয়ামিনের অতিরিক্ত রাগ হলে কারোর সাথে কথা বলেন না উনি জানে, কিন্তু ইয়ামিন তো হসপিটালে ছিল, তো হঠাৎ কি হলো যে এত রাগ করেছে সে?
উনি রমজান সাহেবকে বসতে বলে ইয়ামিনের ঘরে আসলেন। ইয়ামিন ঘরে নেই, তার জুতা, শাল আর ঘড়ি বিছানায় পড়ে আছে। সে নিশ্চয়ই বাথরুমে। সুলতান সাহেব বসে ইয়ামিনের অপেক্ষা করতে লাগলেন। ইয়ামিন বাথরুম থেকে বের হয়ে দেখে বাবা বসে আছেন খাটে। ধীর পায়ে সে হেঁটে এসে ওনার সামনে মাথা নিচু করে দাঁড়ালেন। বাবা তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, কি হলো হঠাৎ? তেমন কিছু না, আমি আর হসপিটাল যাব না। তোমার যা ইচ্ছা। তোমার বিরুদ্ধে প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি তোমাকে সন্দেহ করছি না। তোমার ছেলে এতটা নিচে নামবে না, আমি জানি। ইয়ামিন কিছুটা অপ্রস্তুত হলো বাবার কথা শুনে। বাবা আশেপাশে চোখ বুলিয়ে বললেন, ঘর পরিষ্কার করে ফেলো, আর হ্যাঁ, ভদ্র ছেলেদের মতো বাইরে এসে তোমার রমজান আঙ্কেলকে সালাম করো। ইয়ামিন কিছু বলল না, তার মোটেও ইচ্ছে করছে না এখন ঘর থেকে বের হতে। বাবা এগিয়ে এসে ইয়ামিনের গালে হাত রেখে বললেন, তুমি আমার প্রথম সন্তান, তোমার প্রতি টান বেশি আমার। কিন্তু বাবাই, তোমার ব্যবহার আমার পছন্দ না। একবার নিজের মন থেকে রাগ ঘৃণা মুছে ফেলো, দেখবে পুরো দুনিয়া সুন্দর লাগতে শুরু করবে। ইয়ামিন গাল থেকে বাবার হাত সরিয়ে বলল, আমি পারবো না নিজেকে পরিবর্তন করতে। আমি যেমন আছি তেমনই থাকবো। কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, আমার এতে আসে যায় না। এত রাগ ভালো না ইয়ামিন, রাগ শুধু মানুষকে ধ্বংস করতে জানে। আব্বু প্লিজ, আমি যেমন আছি আমাকে থাকতে দিন। সুলতান সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। ছেলেকে বোঝানো ওনার পক্ষে সম্ভব না। ঘর থেকে বেরিয়ে গেলেন। ইয়ামিন খাটে বসে নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে বসে রইল। পাশাপাশি বসে আছে উর্মি ও মোস্তফা, দুজনের হাতে আইসক্রিম। মোস্তফা কিছুটা রেগে আছে, কারণ উর্মি ভুলে গিয়েছে আজ তাদের ভালোবাসার 1 বছর পুরো হয়েছে। উর্মি মোস্তফার হাত ধরে বলল, মাফ করে দাও, আমি খুব লজ্জিত। কথা বলো না আমার সাথে। আচ্ছা সরি, আমিও ওয়াদা করছি আর কখনো এমন হবে না। কিছুদিন যাবৎ এত টেনশনে আছি যে কিছুই মনে রাখতে পারি না। হ্যাঁ, সবকিছুর সাথে সাথে আমাকেও ভুলে যাও? এটা কখনো সম্ভব না। যতদিন বেঁচে আছি তুমি মনে আছো। মোস্তফা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। উর্মি হাসলো। মোস্তফা গাল ধরে টেনে বলল, রাগ করলে এত কিউট দেখায় কেন তোমাকে আমার মিষ্টি আলো? মোস্তফা বড় বড় চোখ করে উর্মির দিকে তাকিয়ে বলল, তুমি আবারও আমাকে আলু ডাকলে? তোমার কারণে আমি 6 কেজি কমেছি। উর্মি হেসে মোস্তফার এক গাল চেপে ধরে বলল, তবুও তো গালগুলো বেলুনের মতো ফোলা ফোলা। এই ছাড়ো আমায়। উর্মি মোস্তফার গাল ছেড়ে ঝাপড়ে ধরল তার হাত। কাঁধে মাথা রেখে বলল, যতই রাগ করো আমি বেহায়ার মতো তোমার সাথে চিপকেই থাকবো। আমার একমাত্র আমানত তুমি, এত সহজে ছাড়বো নাকি? গতকাল কি যেন বলছিলে? ইমোশনাল হয়ে মানুষ কত কিছুই বলে, সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি তোমাকে ছাড়ছি না। মোস্তফা শব্দ করে হেসে উঠল উর্মির কথা শুনে। উর্মি মুচকি হাসি দিয়ে মোস্তফার দিকে তাকিয়ে রইল। মোস্তফার সাথে দেখা না হলে সে কখনো হয়তো জানতে পারতো না ছেলেদের চেহারায় ভীষণ মায়া থাকে। ইয়ামিন লাইটারের আগুন একবার জ্বালাচ্ছে, আবার নিভিয়ে দিচ্ছে, আবার জ্বালাচ্ছে, আবার নিভাচ্ছে। তার দৃষ্টি লাইটারের আগুনের দিকে। তার ভিতরে এর থেকেও বেশি আগুন জ্বলছে। রাগ, ক্ষোভ, অভিমান সব জোয়ার ভাটার মতো বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এখন তার ধৈর্য ধরতে হবে। আকাশ গর্জে ওঠার শব্দ আসছে। ইয়ামিন আকাশের দিকে তাকালো। কালো মেঘ ছেয়ে আছে চারপাশে। ইদানিং বৃষ্টি বেড়েছে। বজ্রপাতের শব্দ আসলো। ইয়ামিন তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে গেল ভাবনায়। তুফান আসার আশঙ্কায়। সকাল থেকে বাতাস চারপাশে। ইয়ামিন অফিস যায়নি। ঘরের সব জানালা বন্ধ করে চাদর উড়ে ঘুমিয়ে আছে। ড্রয়িং রুম থেকে কথা বলা বলি শব্দ আসছে। ইয়ামিন বিরক্ত হলো। তার বাড়িতে থেকেও সে শান্তিতে ঘুমাতে পারে না। হঠাৎ দরজা খোলার শব্দ আসলো। ইয়ামিন তবুও শুয়ে রইল। ইলিয়াস এসে ইয়ামিনের উপর থেকে চাদর সরিয়ে ফেলল। ইয়ামিন বিরক্ত দৃষ্টিতে তাকালো ইলিয়াসের দিকে। ইলিয়াস কোমরে হাত রেখে বলল, আমি জানি আপনি ঘুমাননি, এখন বাইরে আসুন, সবাই আড্ডা দিব আজ। অনেকদিন পর অফিস থেকে ছুটি নিয়েছি। অবসর সময়গুলো বিশ্রাম করে কাটাতে চাই। যাও তুমি এখান থেকে।
আর চাদর দাও আমার। ভাই প্লিজ, রমজান আঙ্কেল বারবার তোমার কথা জিজ্ঞেস করছে। আন্টি উর্মি রাবিয়া মিলে পাকোড়া বানাচ্ছে, আপনি পাকোড়া খুব ভালোবাসেন তাই না? উঠুন এখন দ্রুত। পাকোড়ার কথা শুনতে ইয়ামিনের পেট থেকে গড়গড় শব্দ আসা শুরু করলো। এখন ভাব নিয়ে শুয়ে থাকতে চরম লস হবে। ধীরে ধীরে উঠে বসলো। ইলিয়াস মুখ ভরা হাসি দিল। ইয়ামিন দাঁড়িয়ে বলল, এত জোর করছিস তো না, কিভাবে করি, চল তাহলে। ইলিয়াস নিঃশব্দে হাসলো। ইয়ামিন জ্যাকেট পরে নিল। ঠান্ডায় তার হাত পা জমে যাওয়ার অবস্থা। বের হলো দুজন ঘর থেকে। রমজান সাহেবকে সালাম দিয়ে ইয়ামিন সোফায় বসলো। বসে থাকার সময় ইয়ামিন বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে, চেষ্টা করছে না তাকানোর, কিন্তু না, চোখ বারবার সেখানে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ইয়ামিন উঠে দাঁড়ালো। সুলতান সাহেব বললেন, কি হলো? খুব খুব পিপাসা পেয়েছে, আমি পানি পান করে আসি। বলে ইয়ামিন রান্নাঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উকি মেরে দেখলো কে কে আছে। আশফিয়া বেগম পাকোড়া বাঁধছেন, উর্মি ওভেনে কাজ করছে, আর রাবেয়া একপাশে দাঁড়িয়ে আপেল খাচ্ছে। ইয়ামিন এক ভ্রু উঁচু করলো। এই মেয়েটা কি কোনো কাজ পারে না? রাবেয়া হঠাৎ বলল, আপু তোমার ভাইয়া সুস্থ হয়েছে নাকি এখনো পাগলামি করে? ইয়ামিন ভ্রু কুঁচকালো তার কথা শুনে। উর্মি হেসে বলল, আমার ভাই আবার কবে অসুস্থ হলো শুনি? উনি কথায় কথায় রাগে সারের মতন রাগ করেন। জানো, আমার মন বলছে ওনার মাথায় সমস্যা আছে। আশফিয়া বেগম ধমকের সুরে বললেন, চুপ থাকো রাবিয়া, ইয়ামিনের স্বভাবটাই এমন। এটা আবার কেমন স্বভাব আম্মু? বড় ছোট মানে না, সবাইকে অপমান করে বেড়ায়। এমনটা হতে থাকলে ওনার কখনো বিয়েই হবে না। বেশি কথা বললে তোমার সাথেই ভাইয়ের বিয়ে দিয়ে দেব। এমনটা হওয়ার আগে আমি মৃত্যুবরণ করা পছন্দ করব। তোমার ভাই আমার জীবন তছনছ করে ফেলবে। তুমি যতটা ভাবো ততটাও খারাপ না আমার ভাই। একবার কাউকে ভালোবেসে ফেললে প্রাণ পর্যন্ত দিতে পারবে তার জন্য। তোমার ভাই কখনো আমার জন্য প্রাণ দেবে না, উল্টো আমার প্রাণ নিয়ে নেবে। উর্মি হাসলো রাবেয়ার কথা শুনে। ইয়ামিন বিরক্ত ভাব নিয়ে তাকিয়ে রইল রাবেয়ার দিকে। হঠাৎ রাবেয়ার দৃষ্টি দরজার দিকে গেল। ইয়ামিনকে দেখা যাচ্ছে। তার দেখে মনে হচ্ছে এখনই রাবেয়াকে কাছে গিলে খাবে। রাবেয়া ভয়ে এদিক সেদিক তাকালো। কি করবে এখন? ইয়ামিন চলে গেল সেখান থেকে। ইয়ামিন যেতে রাবেয়া নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলল, কিন্তু মন থেকে ভয় কাটেনি। এখন ইয়ামিনের মুখোমুখি কিভাবে হবে সে? সবার জন্য নাস্তা বানানো শেষ হওয়ায় তারা রান্নাঘর থেকে বের হলো। রাবেয়া চারপাশে চোখ বুলালো। ইয়ামিন কোথাও নেই। রাবেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ইয়ামিন তো আসছে না। সবাই নাস্তা করতে এবং কথা বলতে ব্যস্ত। রাবেয়া ইয়ামিনের ঘরের দিকে গেল। দরজা থেকে উকি দিয়ে দেখি ইয়ামিন ইজি চেয়ারে বসে আছে, হাতে সিগারেট। রাবেয়া লম্বা নিঃশ্বাস ফেলল। সিগারেটে এমন কি আছে সে মাঝে মাঝে ভেবে পায় না। ইয়ামিন রাবেয়ার উপস্থিতি অনুভব করলো। চোখ বনা। এখন এটাকে ঘৃণা বলে নাকি অন্য কিছু আমি জানি না। ইয়ামিন তাকিয়ে রইল রাবেয়ার দিকে। জবাব দিতে চাচ্ছে কিন্তু পারছে না। উর্মির ডাক আসতে রাবেয়া চলে গেল। ঠাই দাঁড়িয়ে রইল ইয়ামিন। সুলতান সাহেব আর রমজান সাহেব হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইয়ামিনকে ডাক দেওয়ায় সে ঘর থেকে বের হলো। সুলতান সাহেব জিজ্ঞেস করায় ইয়ামিন বলল সে যাবে না হসপিটালে, তার কিছু কাজ আছে। সুলতান সাহেব জোর করলেন না। দরকারি সব জিনিস নিয়ে বাসা থেকে বের হলেন। ওনারা যেতে ইয়ামিন সোফায় বসলো। পকেট থেকে মোবাইল বের করে বন্ধুদের গ্রুপে মেসেজ পাঠালো, তোরা বাসায় আয়, খুব জরুরি কথা আছে। সবাই এখন হসপিটালে গিয়েছে, এখনই সঠিক সময় প্ল্যান অনুযায়ী কাজ করা। মেসেজটা সেন্ড করে ইয়ামিন অপেক্ষা করতে লাগলো সবার। চারপাশে মাগরিবের আজান ভেসে উঠল। দরজা খোলা রেখে ইয়ামিন নিজের ঘরে গেল নামাজ আদায় করার জন্য। নামাজ পড়ার সময় বাইরে থেকে হর্ন বাজানোর শব্দ শুনতে পেল সে। হয়তো তারা সবাই এসে পড়েছে। ইয়ামিন নামাজ আদায় করে খাটে বসলো। মোবাইল নিয়ে একটা নাম্বার ডায়াল করে কানে ধরলো। রিসিভ হতেই বলল, ইন্সপেক্টর আলী। জি, আমি ইয়ামিন বলছি। আপনাকে বাসায় আসতে হবে এখনই, খুব জরুরি কাজ আছে। ইয়ামিন আলমারি থেকে সে ব্যাগটা বের করলো। সবকিছু ঠিক আছে কিনা চেক করে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। সোফায় চারজন ছেলে বসে আছে।
জাহিদুর, রৌনক, রানা এবং গৌরব। ইয়ামিন ধীর পায়ে হেঁটে তাদের সামনে গেল। ইয়ামিনকে দেখে তারা চমকে উঠে দাঁড়ালো। ইয়ামিন টি টেবিলের ওপর ব্যাগ আর মোবাইল রেখে সবার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, দাঁড়ালে কেন? বসো তোমরা। কারো মুখে কোনো শব্দ নেই। ইয়ামিন সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি জানি তোমরা খুব টেনশনে আছো রাবেয়াকে নিয়ে, তাই না? চিন্তা করো না, সে একদম ঠিক আছে। তোমরা চেয়েছিলে সে মরে যাক, কিন্তু মরেনি। সবাই একে অপরের চেহারা দেখছে। জাহিদুর ইয়ামিনের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, কি 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 বলছেন ভাইয়া? আমরা কেন চাইবো রাবেয়া মরে যাক? আমরা তো তার জন্য অনেক দোয়া করেছিলাম। রানা বলল, হ্যাঁ জাহিদ ঠিক বলেছে, রাবেয়া সুস্থ আছে জেনে ভালো লাগলো। ইয়ামিন চোখ ছোট ছোট করে বলল, তোমরা ভালো মতো নাটকও করতে জানো না, কিন্তু আমি জানি। খুব নিখুঁতভাবে নাটক করে তোমাদের সবাইকে এখানে নিয়ে আসলাম। গৌরব ব্যাগের পাশে মোবাইল দেখে বলল, তার মানে এতদিন আপনি আমাদের মেসেজ করেছিলেন ইলিয়াসের মোবাইল দিয়ে? আমি বলেছিলাম যেতে হবে না। ইলিয়াস কোথায়? উনি আমাদের ফাঁসাবে শুধু, আর নিজের ভাইকে রেহাই দিয়ে দেবে। ইয়ামিন কিছু বলবে তার আগে বাহির থেকে পুলিশ গাড়ির শব্দ বেশি আসলো। সবার চেহারায় ভয় ফুটে উঠল। বাহিরে তো পুলিশ, এখন পালাবে কিভাবে তারা? ইন্সপেক্টর আলী ভিতরে আসলো। ইয়ামিন ঘুরে দাঁড়িয়ে আছে। আলী ভিতরে এসে সবাইকে দেখে ইয়ামিনের দিকে তাকালো। হঠাৎ ডাকলে আমায়? সব ঠিক আছে তো? ইয়ামিন এক নজর আলীকে দেখে মোবাইলটা হাতে নিয়ে গ্যালারি থেকে একটা ভিডিও অন করে আলীর হাতে দিল। আলী মোবাইল হাতে নিয়ে চমকে উঠল। ভিডিওটা রাবেয়ার। কিছু নরপিশাচরা মিলে তাকে শারীরিক অত্যাচার করছে, আর রাবেয়া নিজেকে বাঁচাতে ব্যস্ত। আকুতি মিনতি করছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। ভিডিওর কিছু সিন দেখে সাথে সাথে নজর সরিয়ে নিল। ইয়ামিন বলল, ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তারা সামনেই আছে। আলী সবাইকে দেখে বলল, তাদের 4 জনকে ভিডিওতে দেখা যাচ্ছে, তো ভিডিওটা কে করেছে? ইয়ামিন আলীর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, ইলিয়াস। ইয়ামিন যা বলেছে রশিদ তাই করলো। আজ রাবেয়াকে ঘুমের ইঞ্জেকশন দেয়নি। আশফিয়া বেগম জায়নামাজে বসে দোয়া করছিলেন। হঠাৎ রাবেয়া নড়ে চড়ে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখে মা দোয়া করছেন। রাবেয়া তাকিয়ে রইল মায়ের দিকে। মা দোয়া শেষ করে রাবেয়ার দিকে তাকালেন। মেয়েকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালেন। দৌড়ে গেলেন রাবেয়ার কাছে। রাবেয়ার মাথায় হাত রেখে কান্না জড়িত কণ্ঠে বললেন, মামুনি, মামুনি, তুমি উঠেছো? তুমি ফিরে এসেছো? আমি রশিদকে এখনই ডাকছি। দৌড়ে কেবিন থেকে বের হলেন। রাবেয়া চুপচাপ শুয়ে আছে। হালকা হালকা ঘুম ভাব আছে তার মধ্যে। শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে তার, কিন্তু উঠতে পারছে না। আশফিয়া বেগমকে দৌড়ে রশিদের কাছে যেতে দেখে ইলিয়াস উঠে দাঁড়ালো। উনি যে গতিতে দৌড়ালেন জিজ্ঞেস করার সুযোগ পেল না সে। রমজান সাহেবও বসেছিলেন। স্ত্রীকে এভাবে দৌড়াতে দেখে উনি ভয় পেয়ে গেলেন। মেয়ে ঠিক আছে তো? উনি দ্রুত রাবেয়ার কেবিনে গেলেন। কেউ এসেছে বুঝতে পেরে রাবেয়া দরজার দিকে তাকালো। রাবেয়াকে দেখে থমকে গেলেন রমজান সাহেব। রাবেয়া বাবাকে দেখে অপ্রস্তুত হয়ে গেল। বাবার সম্মুখীন হবে কিভাবে? ভীষণ লজ্জা করছে তার। দ্রুত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ইলিয়াস এসে দূর থেকে উকি দিয়ে দেখে রাবেয়া নড়ছে। সে ভয় পেয়ে গেল। সে তো জানতো রাবেয়া কোমা থেকে বের হওয়ার চান্স নেই। রশিদ আর আশফিয়া বেগম দৌড়ে এসে ইলিয়াসের পাশ কাটিয়ে কেবিনে ঢুকলো। ইলিয়াস কিছু কদম পিছিয়ে গেল। কি করবে এখন সে? ভিতরেও তো যেতে পারবে না। ইয়ামিন নেই, না হলে তার সাথেই ভিতরে যেত। রাবেয়া পাগলামি করলে সবাই ইয়ামিনকে সন্দেহ করত। ইলিয়াস এদিক সেদিক থেকে সেখান থেকে চলে গেল। মোস্তফা ধীর গতিতে বাইক চালাচ্ছে। সে চায় রাস্তা আজ দেরিতে শেষ হোক। আজ সারাদিন সে উর্মির সাথে প্রেম করে কাটাতে চায়। উর্মি মোস্তফাকে জড়িয়ে ধরে রেখেছে। মোস্তফার বিটে গাল ঠেকিয়ে রেখেছে। চোখ দুটো বন্ধ তার। তখনই তার মোবাইল বেজে উঠল। চোখ খুলে বিরক্ত হলো। এখন কে ডিস্টার্ব করছে তাদের? উর্মি ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখে ভাইয়া নামটা ভাসছে। ইচ্ছে করছে না তার ইয়ামিনের সাথে কথা বলতে। মোস্তফা বলল, কে কল করেছে? ভাইয়া, আমার ওনার সাথে কথা বলতে ইচ্ছে করে না।
ও তোমার ভাই হয় উর্মি, রিসিভ করো। এমন তো হতে পারে কোনো দুঃসংবাদ আছে। দুঃসংবাদের কথা শুনতে উর্মির বুকের পাশ মুচুর দিয়ে উঠল। রাবেয়ার কিছু হয়নি তো? দ্রুত রিসিভ করে কানে ধরল। বলুন। কোথায় তুমি? মোস্তফার সাথে বাইরে এসেছি। সব ঠিক আছে তো? মোস্তফাকে নিয়ে বাসায় আসো এখনই। ভাইয়া আমার ভয় করছে। সব ঠিক আছে তো? রাবেয়া রাবেয়া কেমন আছে? আর একটা প্রশ্ন শুনতে চাই না। আসতে বলেছি, আসো। বলে ইয়ামিন কল কেটে দিল। উর্মি থমকে বসে আছে, ভয় করছে তার খুব। মোস্তফা উর্মিকে চুপ থাকতে দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে উর্মি, সব ঠিক আছে তো? বাসায় চলো, ভাইয়া ডাকছেন আমাদের। জিজ্ঞেস করেছি কি হয়েছে, কিন্তু কিছু বলেনি। চিন্তা করো না, ইনশাল্লাহ কিছু হয়নি। মোস্তফা বাইকের গতি বাড়িয়ে দিল। ইয়ামিন চুপচাপ সোফায় বসে আছে, মাথা নিচু করে। আলী সব প্রমাণ দেখে লম্বা নিঃশ্বাস ফেলল। ইলিয়াসের বন্ধুদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। আলী ইয়ামিনের দিকে তাকালো, কিছু জিজ্ঞেস করবে। সে বুঝতে পারছে না ইয়ামিনকে কি ভাববে। এতদিন সবাই তার উপর সন্দেহ করেছিল। ইয়ামিন মাথা নিচু রেখে বলল, আমি চাই আপনি তাকে হসপিটালে গিয়ে রাবেয়ার সামনে থেকে অ্যারেস্ট করেন। আলী নড়ে চড়ে বসে বলল, এতে তো হসপিটালের ঝামেলা হবে, আমাদের পরিবারের মান সম্মানেরও ব্যাপার আছে। রাবেয়ার ধর্ষণের খবর পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে। বাজে মানুষরা সব দোষ তার উপর দিচ্ছে। রমজান আঙ্কেলের বদনাম হচ্ছে, তো ধর্ষকের বদনাম কেন হবে না? সুলতান আঙ্কেল? আমার বাবা সাহসী, উনি সব বিপদের সম্মুখীন হতে জানেন। আলী আর কিচ্ছু বলল না। দরজায় গিয়ে মুস্তফার উর্মি প্রবেশ করলো। আলীকে দেখে দুজন আরো চিন্তায় পড়ে গেল। টেবিলের ওপর ব্যাগ দেখে উর্মি বলল, এটা তো সেই ব্যাগ। আলী ভাইয়া, এটার ভিতরে রাবেয়ার হিজাব আর মোবাইল দেখেছিলাম আমরা। আলী বলল, শান্ত হও, বসো, তোমরা জরুরি কথা আছে। সব ঠিক আছে তো? ইয়ামিন উর্মির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, চুপচাপ বসো আর মনোযোগ দিয়ে শোনো। উর্মি তবুও দাঁড়িয়ে আছে। মোস্তফা উর্মিকে সোফায় বসিয়ে নিজেও বসলো। ইয়ামিন কিভাবে কি বলবে বুঝতে পারছে না। খুব এলোমেলো লাগছে তার নিজেকে। লম্বা নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলো, রাবেয়া হসপিটাল থাকাকালীন আমি বাসায় ফিরে আসি। গাড়ি পার্ক করার সময় ইলিয়াসের গাড়ির দিকে নজর যায়। ইয়ামিন ইলিয়াসের গাড়ির দিকে তাকিয়ে আছে। গাড়ি লক হলেও কাছের ওপারে ড্রাইভিং সিটের নিচে পড়ে থাকা একটা সোনালী রঙের ঘড়ি দেখতে পেল। সে ঘড়িটা চেনে, ঘড়িটা রাবেয়ার। ইয়ামিন দ্রুত ইলিয়াসের ঘরে যায়। তার গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি খুলে ভেতরে গিয়ে ঘড়িটা হাতে নিল। চুপচাপ বসে রইল ইয়ামিন। রাবেয়ার ঘড়ি ইলিয়াসের গাড়িতে কি করছে বুঝতে পারছে না। গাড়ির চারপাশে চোখ বোলালো, তার কেন যেন খটকা লাগছে। হঠাৎ চোখ গেল পেছনের সিটের নিচে। একটা গোলাপি রঙের হিজাব দেখা যাচ্ছে। ইয়ামিন পেছনে গিয়ে হাত বাড়াতে একটা ব্যাগ পেল। ব্যাগের ভিতর রাবেয়ার মোবাইল এবং হিজাব রাখা। ইয়ামিন থমকে বসে রইল, কপাল বেয়ে ঘাম ঝরছে তার। দ্রুত ব্যাগটা নিয়ে গাড়ি থেকে বের হলো। ইলিয়াসের ওপর তার ভরসা আছে, কিন্তু এসব দেখে তার বুক কাঁপছে। ভাবলো ইলিয়াসের ওপর নজর রাখবে আর এই ব্যাগটা লুকিয়ে রাখবে। ড্রেসিং টেবিলের ওপর রেখে ইয়ামিন সেদিন ঘুমিয়ে পড়েছিল। পরের দিন অফিস থেকে ফিরে উর্মি আর মোস্তফাকে বাসায় দেখতে পায়। নিজের ঘরে গিয়ে ব্যাগটা তার চোখে পড়েনি। উর্মি আর মোস্তফা দেখে ফেলে, সে ব্যাগটা নিজের গাড়িতে লুকিয়ে ফেলে। তাই আলী বাড়ি চার্জ করেও কিচ্ছু পায় না। সেদিন বাবা আর ইলিয়াস বাসায় আসে। ইলিয়াস ঘুমিয়ে যাওয়ার পর ইয়ামিন তার ঘরে যায়। ইলিয়াস তখন গভীর ঘুমে। ইয়ামিন চুপচাপ পুরো ঘর চার্জ করে, কিন্তু কিছু পায় না। ইলিয়াসের মোবাইল চার্জ দেওয়া ছিল। মোবাইল হঠাৎ ভাইব্রেট হয়ে উঠল। ইয়ামিনের নজর গেল তার মোবাইলের দিকে। টেবিলের উপর চার্জে রাখা বারবার ভাইব্রেট হওয়ার কারণে টেবিলের উপর শব্দ হচ্ছে। ইয়ামিন ভাবলো মোবাইল একবার চেক করা যাক। সে মোবাইল হাতে নিয়ে দেখে ইলিয়াসের হোয়াটসঅ্যাপ থেকে বারবার মেসেজ আসছে। তার বন্ধুদের গ্রুপে তারা চ্যাট করছে। কয়েকটা মেসেজ ইয়ামিনের চোখে পড়ে। রাবেয়াকে নিয়ে ছিল মেসেজগুলো। মোবাইল লক থাকার কারণে ইয়ামিন বুঝতে পারছিল না তারা কি বলছে রাবেয়ার সম্পর্কে।
কয়েকটা মেসেজ তার নজর কেড়ে নিল। ইলিয়াসের বন্ধু রানার মেসেজ। ইলিয়াস রাবেয়ার ভিডিওটা তাড়াতাড়ি সেন্ড কর, আমি তো ভুলতেই পারছি না দিনটার কথা। ইয়ামিন ভ্রু কুঁচকালো। কিসের ভিডিওর কথা বলছে রানা? ইয়ামিন ঘুরে ইলিয়াসের দিকে তাকালো। খটকা লাগছে তার। ইয়ামিন দ্রুত মোবাইল চার্জ থেকে খুলে ঘর থেকে বেরিয়ে গেল। তার এক হ্যাকার বন্ধুকে কল দিয়ে বলল একটা মোবাইলের পাসওয়ার্ড খুলতে হবে, আর্জেন্ট বাসে আসতে। কিছুক্ষণের মধ্যে তার বন্ধু এসে হাজির হয় এবং মোবাইলের পাসওয়ার্ড খুলে দেয়। বন্ধুর সামনে ইয়ামিন মোবাইল চেক করে না, বন্ধুকে বিদে দিয়ে ঘরের দরজা বন্ধ করে মোবাইল অন করে। বুকের বাপাস দুকফুক করছে তার ভাই এই কাজ কিছুতেই করতে পারে না। দোয়া করছে তার সন্দেহ যাতে ভুল হয়। সন্দেহকে ভুল ভাবাটা ভুল হয়ে গেল। ইয়ামিন ঠায় বসে আছে, নিজেকে প্রাণহীন মনে হচ্ছে তার। হোয়াটসঅ্যাপে নানান মেসেজ দেখে তার মাথা হ্যাং হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না ইলিয়াস এই কাজ করতে পারে। ইয়ামিন একবার ভাবলো কাউকে জানাবে না। ইলিয়াস তার কলিজার টুকরা, নিজের ভাইকে কিছুতেই শাস্তি পেতে দেবে না। হঠাৎ রাবেয়ার কথা মাথায় আসলো। মেয়েটার সম্পর্কে বাজে বাজে কথা বলছে লোকজন। সেও একসময় বলেছিল ইয়ামিন ছোটবেলা থেকে রাবেয়াকে চেনে। রাবেয়া ভীষণ ভালো মেয়ে, মেয়েটার সাথে এত বড় অন্যায় সে করতে পারবে না। ইয়ামিন মোবাইল নিজের কাছে রেখে দিল। মোবাইলের সব প্রমাণ আছে। কয়েকটা মেসেজ দেখে জানতে পারলো রাবেয়ার মোবাইল জামা ইলিয়াস সময় পেয়ে জ্বালিয়ে ফেলবে বলে প্ল্যান করেছে। ইয়ামিন ভাবলো ইলিয়াসের বিরুদ্ধে প্রমাণ তো পেয়েছে, কিন্তু তার বন্ধুদের ফাঁসাতে হলে আপাতত বিষয়টা গোপন রাখতে হবে। তাই সে ইলিয়াস হয়ে তাদের মেসেজ করত। উর্মির হাত পা কাঁপছে। তার হাতে ইলিয়াসের মোবাইলে রাবেয়ার ভিডিও চলছে। মোস্তফা কপালে হাত দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। একটুখানি ভিডিও দেখে তার মাথা ঘুরছে। আলী উর্মির হাত থেকে মোবাইল নিয়ে রেখে দিল। ইয়ামিন তাকিয়ে আছে বোনের দিকে। উর্মির চোখ তুলে ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, ইলিয়াস এটা করতে পারে না ভাইয়া, ও তো এমন না। এমন ছিল না, একটা মানুষকে পরিবর্তন হতে 2 মিনিটও সময় লাগে না। উর্মি আর কি বলবে ভেবে পেল না। মোস্তফা ইয়ামিনকে বলল, তুমি সব জানতে আমাদের বলনি কেন? যাতে তোমরা কেউ ইলিয়াসের সামনে অস্বস্তি না হও। আমারও তোমাকে সন্দেহ করেছিলাম ইয়ামিন। আমিও তো তোমাকে সন্দেহ করেছিলাম। সব সন্দেহ সত্যি হয় না। ইলিয়াস কেন করলো এটা? ও তো রাবেয়াকে ভালোবাসে, আমাকে বলেছে ও রাবেয়াকে বিয়ে করবে। ইলিয়াস রাবেয়াকে মারার প্ল্যান করেছিল। উর্মি চমকে উঠল। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে আবার বলল, সে ভেবেছিল সময় বুঝে রাবেয়াকে মেরে ফেলবে, যাতে সে স্টেটমেন্ট দিতে না পারে। আমি কিছু বুঝতে না পেরে রশিদকে বলেছি সবাইকে বলতে রাবেয়া কোমায় চলে গিয়েছে। আসলে রাবেয়া একদম সুস্থ আছে। ইলিয়াস এত নিচে নামতে পারে ভাইয়া? আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন, এখনই ভেঙে যাবে। আর দেখব সব ঠিক আছে। ইলিয়াস কিছু করেনি, সে নির্দোষ। ঠিক বললে, আমারও মনে হয়েছে এটা একটা দুঃস্বপ্ন। সবাই চুপ হয়ে গেল, কারো মুখে সারা শব্দ নেই। উর্মি নিঃশব্দে চোখের জল ফেলছে। মোস্তফা তাকে থামাচ্ছে না। তার কাছে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ নেই। আলী কবজি উল্টে ঘড়ির সময় দেখে বলল, চলুন সবাই হসপিটালে যাই, ইলিয়াসকে অ্যারেস্ট করতে হবে। রাবেয়া আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে আশফিয়া বেগমকে। সুলতান সাহেব আর রমজান সাহেব একপাশে দাঁড়িয়ে আছে। রাবেয়াকে কেউ কিছু জিজ্ঞেস করেনি সেদিনের সম্পর্কে। রশিদ বলেছে তাকে মানসিক চাপ না দিতে। রাবেয়া মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, তাদের পুলিশ ধরেছে আম্মু। আশফিয়া বেগম চোখ ঘুরিয়ে ওনার স্বামীর দিকে তাকালেন। রমজান সাহেব হাসি মুখে বললেন, মামুনি সুপি খাবে তুমি? ক্যান্টিনে খুব মজাদার সুপি পাওয়া যায়। রাবেয়া ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো। বাবার সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছে তার। সাথে তার সুলতান আঙ্কেলকে দেখে আবার মায়ের বুকে মুখ লুকালো। আশফিয়া বেগম জোরপূর্বক হাসি দিয়ে রাবেয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, হ্যাঁ, আমার মেয়ের জন্য স্যুপ নিয়ে আসেন, আমি নিজের হাতে তাকে খাইয়ে দেব। রাবেয়া আবার মুখ তুলে বলল, আমি খাবো না আম্মু, যদি স্যুপে নেশা মিশিয়ে দেয়। নেশা? আশফিয়া বেগম কিছু বুঝতে পারছে না। তখনই কেবিনের দরজা ঠেলে আলী আসলো। রাবেয়া চমকে উঠল হঠাৎ কেউ আসায়।
আলী রাবেয়াকে দেখে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলল। ইয়ামিন বলেছে রাবেয়া ঘুম থেকে উঠে গেলে তার ক্ষতি করার চেষ্টা করবে ইলিয়াস। উর্মি মোস্তফাও আসলো। এত লোকজন দেখে রাবেয়ার ভয় করছে, আরো শক্ত করে মাকে জড়িয়ে ধরলো। উর্মি রাবেয়াকে দেখে ধীর পায়ে হেঁটে আসলো। রাবেয়া উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি জোরপূর্বক হাসি দিয়ে বলল, ভালো লাগছে তোমাকে সুস্থ দেখে। জানো কত টেনশনে ছিলাম আমরা। রাবেয়া কান্না জড়িত কণ্ঠে বলল, তোমরা যাও, তোমাদের দেখে ভয় করে আমার। আমি কি করেছি? আমি না তোমার বেস্ট ফ্রেন্ড? কেউ কারো বেস্ট ফ্রেন্ড না, সবাই শুধু প্রতারণা করতে জানে। যাও তুমি এখান থেকে। ইলিয়াসের শাস্তি তুমি আমাকে দেবে রাবেয়া? ইলিয়াসের নাম শুনে রমজান সাহেব, সুলতান সাহেব আর আসফিয়া বেগম চমকে উঠলেন। রাবেয়া ফুফাতে ফুফাতে শব্দ করে কেঁদে উঠল। উর্মি এগিয়ে এসে রাবেয়ার পাশে বসে কান্না করতে করতে বলল, আমি কিভাবে তোমার থেকে মাপ চাইবো বুঝতে পারছি না। আসফিয়া বেগম বললেন, কি হয়েছে বলবে তো আমাদের? তখন ইয়ামিন আসলো। কেবিনে চোখ বুলিয়ে বলল, ইলিয়াস কোথায়? রাবেয়া ইলিয়াসের নাম শুনে এদিক ওদিক দেখে বলল, ইলিয়াস ইলিয়াস আমাকে মারতে আসবে, ও লুকিয়ে আছে নিশ্চয়ই, মেরে ফেলবে আমাকে। আম্মু, ইলিয়াস মেরে ফেলবে আমাকে। আসফিয়া বেগম মেয়েটাকে ঝাপটে ধরে বললেন, কি আবল তাবল বলছো? ইলিয়াস কেন তোমাকে মারবে? মারবেই তো। জানো, আমি যখন তাকে থাপ্পড় দিয়ে পালিয়ে আসতে নিয়েছিলাম, আমাকে অনেক মেরেছে। আমাকে হাতে, গলায়, পিঠে অনেক মেরেছে, অনেক বেল্ট দিয়ে মেরেছে। আমি অনেক ব্যথা পেয়েছি। বলে রাবেয়া আরো জোরে কেঁদে উঠল। ইয়ামিন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রাবেয়ার দিকে। রশিদও আসলো। আলী সবার উদ্দেশ্যে বলল, রাবেয়ার রেপ ইলিয়াস এবং তার বন্ধুরা মিলে করেছে। চারপাশ হঠাৎ থমকে গেল। সবার মনে হচ্ছে তারা এমন কিছু শুনেছে যেটা অসম্ভব। এটা হতেই পারে না। সুলতান সাহেব তাকিয়ে আছে আলীর দিকে। ইয়ামিন বাবার সামনে এগিয়ে গিয়ে বাবাকে ধরে বলল, আপনি বসুন, পুরো কথা শুনুন আমার। সুলতান সাহেব ইয়ামিনের দিকে তাকিয়ে বললেন, মজা করছে ইন্সপেক্টর আলী? আলী বলল, না আঙ্কেল, আমার কাছে সব প্রমাণ আছে। ইলিয়াসের বন্ধুরা অ্যারেস্ট করেছি, এখন শুধু সে বাকি। ইয়ামিন আলীর দিকে তাকিয়ে বলল, সবার সামনে একবার রাবেয়ার স্টেটমেন্ট নিয়ে নাও। ঠিক আছে। আলী এগিয়ে গেল। রাবেয়া তাকে দেখে কাঁপছে। আলী কিছুটা দূর থেকে রাবেয়াকে জিজ্ঞেস করলো, মিস রাবেয়া, আমি জানি আমার এই প্রশ্নটা আপনাকে কতটা কষ্ট দিতে পারে, কিন্তু আমার এটা জানা খুবই প্রয়োজন। আপনি কি আপনার ধর্ষকদের চিনেন? রাবেয়া মাকে জড়িয়ে ধরে আলীর দিকে তাকিয়ে আছে। উর্মি রাবেয়ার মাথায় হাত রেখে বলল, আমরা সবাই তোমার সাথে আছি, ওয়াদা করছি সে শাস্তি পাবে। রাবেয়া উর্মিকে এক নজর দেখে আলীর দিকে তাকিয়ে বলল, ইলিয়াস। কিছুক্ষণের জন্য আবার থমকে গেল পরিবেশ। আসফিয়া বেগম ঠায় বসে থেকে মেয়ের দিকে তাকিয়ে আছেন। রাবেয়া নাক টানতে টানতে আবার বলল, যাকে ছোটবেলা থেকে ভাইয়া ডেকে এসেছি, যে আমাকে একসময় নিজের বেস্ট ফ্রেন্ড বলতো, জানি না সেদিন তার কি হয়ে গিয়েছিল। কখনো এত বাজে ব্যবহার করেনি আমার সাথে। বলেছিলাম তাকে, ভাইয়া আমি রাবেয়া, তোমার ক্রাইম পার্টনার, তোমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি। সে শুনেনি আমার কথা। তার বন্ধুদের বাজে বাজে কথায় সেও সাড়া দিয়েছে। রাবেয়া মুখে হাত দিয়ে আবার কেঁদে উঠল। সুলতান সাহেবের মনে হচ্ছে ওনার নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে। পুরো শরীর ছেড়ে দিলেন উনি। ইয়ামিন ওনাকে ঝাপটে ধরে চেয়ারে বসালো। রশিদের দিকে তাকিয়ে বলল, রশিদ, আব্বুকে দেখো, হয়তো প্রেশার হাই হয়ে গিয়েছে ওনার। রশিদ দ্রুত গেল প্রেশার মাপার মেশিন নিয়ে আসতে। সুলতান সাহেব ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বললেন, ইলিয়াস, এটা কি করলো ইয়ামিন? আমার শিক্ষা তো এমন না, আমি তো তোমাদের খারাপ শিক্ষা দেইনি। ইয়ামিন জবাব দিল না। রশিদ এসে ওনার প্রেশার চেক করতে লাগলো। ইয়ামিন দাঁড়িয়ে আলীর দিকে তাকিয়ে বলল, ইলিয়াস নিশ্চয়ই পালিয়েছে। আশা করছি তুমি রাবেয়ার ধর্ষককে এখন পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবে। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব, আর আমি জানি আমি তাকে নিশ্চয়ই খুঁজে পাবো। বলে আলী কেবিন থেকে বেরিয়ে গেল। ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ইয়ামিন দৃষ্টি ফিরিয়ে নিল। ইয়ামিন মাথা নিচু করে চুপচাপ বসে আছে।
সুলতান সাহেবের অবস্থা ভালো না, স্ট্রোক হতে হতে বেঁচেছেন উনি। উর্মি দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখনো তার এসব বিশ্বাস হচ্ছে না। দুঃস্বপ্ন হলে কতই না ভালো হতো। রমজান সাহেব রাবেয়ার কেবিন থেকে বের হয়ে এগিয়ে আসলেন। ইয়ামিন মাথা তুলে ওনাকে দেখে উঠে দাঁড়ালো। তার খুব অস্বস্তি হচ্ছে। রমজান সাহেব ইয়ামিনের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, সুলতান ভাইয়া ঠিক হয়ে যাবেন। ইয়ামিন কিছু বলল না। রমজান সাহেব আবার বললেন, রাবেয়া তোমাদের ডাকছে। ইয়ামিন উর্মিকে বলল, তুমি যাও রাবেয়ার কাছে। উর্মি ইয়ামিনের দিকে তাকালো। কান্না তার গলায় আটকে আছে। নিচু স্বরে বলল, না, আমি কিভাবে তার সম্মুখীন হব ভাই? রমজান সাহেব বললেন, একজনের পাপের শাস্তি আমরা সবাইকে দিতে পারবো না, আমাদের মনুষ্যত্ব বেঁচে আছে। উর্মি হাত ধরে জোরে কান্না করে দিয়ে বলল, আমাদের ক্ষমা করে দিয়েন আঙ্কেল। রমজান সাহেব উর্মির দিকে হেঁটে গিয়ে আলতো করে মাথায় হাত রেখে বললেন, তোমাকে আমি আমার বড় মেয়ে ভাবি, আর আমার মেয়ে এতে কোনো দোষ নেই। রাবেয়ার কাছে যাও। ইয়ামিন বলল, ভেবেছিলাম আমাদের সাথে আর সম্পর্ক রাখবেন না আপনারা। এমনটাই চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বলল এই সময় আমাদের একে অপরের প্রয়োজন, আর সে পারবে না ইলসিয়ার জন্য আমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে। সে তোমাদের আপন ভাবে। ইয়ামিন মাথা নিচু করে ফেলল। উর্মি চোখের পানি মুছে বলল, আমি যাচ্ছি রাবেয়ার কাছে। যাও, আমি নামাজে যাচ্ছি, খেয়াল রাখো তার। উর্মি কেবিনের ভেতর চলে গেল। রমজান সাহেব চলে গেলেন মসজিদে। মোস্তফা ইয়ামিনের দিকে হেঁটে আসলো। ইয়ামিন মোস্তফার দিকে তাকিয়ে বলল, সবার খেয়াল রেখো, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ইয়ামিন চলে গেল। মোস্তফা চেয়ারে বসে কপালে হাত দিয়ে মাথা নিচু করে রাখলো। কিছুক্ষণ পর তার মোবাইল টোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখে বাবা কল করেছে। মোস্তফা নিজেকে শান্ত করে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? হসপিটালে। এটা আমি কি শুনছি? উর্মির ভাই ইলিয়াস রাবিয়ার দর্শক। মোস্তফা চমকে উঠল। 3 ঘন্টাও হয়নি এবং খবর ছড়িয়ে গেছে। পুলিশ এসেছিল বাসায়। ইলিয়াসের বন্ধুদের অ্যারেস্ট করেছে। হয়তো এলাকার অনেকে দেখেছে এসব। মোস্তফার কাছ থেকে জবাব না পেয়ে বাবা আবার বললেন, বুঝে গিয়েছি সব। আমার ভাবতে ঘৃণা হচ্ছে সুলতান সাহেবের সন্তান এমন হতে পারে। আব্বু, আমি বাসায় এসে কথা বলছি, এখন রাখি। তুই এখন বাসায় আসবি? জানিস কত বাজে কথা শুনতে হচ্ছে তোর মাকে আর আমাকে। মোস্তফা চোখ বন্ধ করে হেলান দিল। এটার ভয়ে ছিল তার মনে। বাবা আবার বললেন, আমি আর বদনাম সহ্য করতে পারবো না মোস্তফা, তুই বাসায় আয় এখনই। মোস্তফা জবাব দিল না। কলটা কেটে বসে রইল। রাবেয়া আধশোয়া হয়ে আছে। শরীর ব্যথায় সে পারছে না বসতে, না পারছে শুয়ে থাকতে। উর্মি তার পায়ের কাছে বসে আছে মাথা নিচু করে। রাবেয়া হঠাৎ বলল, তুমি চুপ করে বসে আছো কেন আপু? উর্মি মাথা তুলেই রাবেয়ার দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে। রাবেয়া তার চোখ দেখে বলল, আমি জানতাম তুমি খুব কষ্ট পাবে, তাই ভেবেছিলাম কাউকে কিছু বলবো না। উর্মি রাবেয়ার হাত ধরলো। অনেক কথা আছে বলার, কিন্তু বুঝতে পারছে না কিভাবে বলবে। রাবেয়া উর্মির হাতের উপর হাত রেখে বলল, তোমাকে কিছু বলতে হবে না, আমার মনে তোমার জন্য কোনো অভিযোগ নেই। উর্মি নিঃশব্দে কেঁদে উঠল। রাবেয়ার চোখেও পানি জমে গেছে। উর্মি একটু এগিয়ে গিয়ে রাবেয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি খুব লজ্জিত রাবেয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমাদের সাথে হচ্ছেটা কি। আমরা তো একে অপরের জান প্রাণ ছিলাম, তো ইলিয়াস কেন এমন হয়ে গেল? রাবেয়া জবাব দিল না। তার শরীর শিরশির করছে ইলিয়াসের নাম শুনে। মনে পড়ে যাচ্ছে সেই দিনটা। কত মিনতি করেছিল, ইলিয়াসের পা পর্যন্ত ধরেছিল, কিন্তু সে শোনেনি রাবেয়ার কথা। রাবেয়া উর্মিকে ছেড়ে চোখের পানি মুছল। উর্মির মাথায় একটা কথা আসতেই বলল, আচ্ছা রাবেয়া, ইলিয়াস যদি তোমাকে বিয়ে করতে চায় তুমি কি রাজি হবে? রাবেয়া তাকিয়ে রইল উর্মির দিকে। উর্মি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাবেয়ার দিকে। রাবেয়া উর্মির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, তুমি চাইছো ইলিয়াস আমাকে বিয়ে করুক? হ্যাঁ,
তুমি যখন ঘুমেছিলে সে আমাকে বলেছিল তোমাকে বিয়ে করবে সে। আমার মনে হয় ইলিয়াস সত্যি তোমাকে বিয়ে করতে চায়। বলো না রাবেয়া, তুমি কি রাজি হবে? রাবেয়া চোয়াল শক্ত করে বলল, তোমার কি মনে হচ্ছে না তুমি স্বার্থপরদের মতো কথা বলছো? না রাবেয়া, আমি তোমাদের দুজনের কথা ভেবেই বলছি। ভাবো না, যদি তোমাদের বিয়ে হয় আমাদের পরিবারের নাম খারাপ হবে না। আর হলেও উর্মি পুরো কথা বলার আগে রাবেয়া তার কথা কেটে বলল, আমাকে তো শুধু ইলিয়াস ধর্ষণ করেনি, তার বন্ধুরাও ছিল। এখন কি তাদের পরিবারের কথা ভেবে তাদেরও বিয়ে করে ফেলবো আমি? উর্মি থমকে গেল। রাবেয়া ভুল কিছু বলছে না, কিন্তু সে কি করবে তার মাথায় কাজ করছে না। রাবেয়ার ভীষণ অভিমান হয়েছে উর্মির উপর, কান্না ঠেলে বাইর হতে চাচ্ছে। হঠাৎ দরজার পাশ থেকে ইয়ামিনের কণ্ঠ বেশি আসলো, রাবিয়া ঠিক বলছে উর্মি। উর্মি আর রাবেয়া দুজনই দরজার দিকে তাকালো। ইয়ামিন ধীর পায়ে হেঁটে এসে বলল, ইলিয়াস যা করেছে এর জন্য সে শাস্তি নিশ্চয়ই পাবে। উর্মি আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। ইয়ামিন আবার বলল, আমি জানি ইলিয়াসের প্রতি তোমার ভালোবাসা খুব বেশি উর্মি। ওর জায়গায় অন্য কেউ থাকলেও কি তুমি রাবিয়াকে এটাই বলতে? তুমি কি চাও না তার ধর্ষক শাস্তি পাক? উর্মি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। চোখ বেয়ে পানি পড়া কমছে না। ইয়ামিন উর্মির চোখ মুছে দিয়ে বলল, ভাবো, আমাদের সেই ইলিয়াস মরে গিয়েছে, এখন যে আছে সে একজন অপরাধী, আর সে তার অপরাধের শাস্তি পাবেই পাবে। উর্মি চোখের পানি মুছে বলল, জি ভাইয়া, আপনি ঠিক বলছেন। আমি নিজেকে ওয়াদা করেছিলাম রাবেয়ার ধর্ষকে ছাড়ব না। এখন সে যেই হোক, মরে গিয়েছে আমাদের ইলিয়াস। রাবেয়া আশফিয়া বেগমকে বলল সে বাথরুমে যাবে। মায়ের হাত ধরে ধীরে ধীরে দাঁড়ালো। পা কাঁপছে তার, পায়ের তলা পর্যন্ত ব্যথা করছে। মা তাকে শক্ত করে ধরে বাথরুমে নিয়ে গেল। উর্মি বসে তাদের দেখছে। আজ তার মা বেঁচে থাকলে এমন দিন আসতো না। ইয়ামিন বোনকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে তার মন খারাপ হলো। আলতো করে মাথায় হাত রাখলো। উর্মি ঘাড় ঘুরিয়ে বাইকে দেখে আবার মাথা নিচু করে ফেললো। ইয়ামিন বলল, ছোটবেলায় বলতে তুমি খুব ধৈর্যশীল আর সাহসী হতে চাও, তো আজ ভেঙে পড়ছো কেন? উর্মি নজর তুলে ইয়ামিনের দিকে তাকালো। গলায় কান্না আটকে আসছে তার। ইয়ামিন আবার বলল, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। তোমার এই ভাই বেয়াদব বদ মেজাজি হতে পারে, কিন্তু তোমাকে খুব ভালোবাসে। উর্মি ইয়ামিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইয়ামিন আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাবেয়া ধীর পায়ে বেরিয়ে আসলো। নজর গেল ইয়ামিন আর উর্মির দিকে। কত ভেঙে পড়েছে তারা। রাবেয়া এলোমেলো পায়ে হেঁটে গেল তাদের দিকে। ইয়ামিন রাবেয়াকে দেখে দৃষ্টি ঘুরিয়ে ফেলল। উর্মি ইয়ামিনকে ছেড়ে চোখের পানি মুছলো। ইয়ামিন সরে গেল তাদের সামনে থেকে। রাবেয়া উর্মির পাশে বসে বলল, দোষ কাকে দেব আপু, নিজেকে, ইলিয়াসকে, নাকি ভাগ্যকে? উর্মি রাবেয়ার দিকে তাকালো। সে এই প্রশ্নের জবাব কিভাবে দেবে? ইয়ামিন হঠাৎ বলল, দোষকে মারো গুলি। তোমাকে যখন সবাই জিজ্ঞেস করছিল ধর্ষকের নাম বলতে, তুমি বলনি কেন? রাবেয়া ইয়ামিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। ইয়ামিন বিরক্ত চেহারা বানিয়ে রেখেছে। রাবেয়া বলল, বলেছি আমি। কখন? রাবেয়া কিছুক্ষণ ভেবে বলল, আমি